আসসালামু আলাইকুম। মহা ধুমধামে বর্ণাঢ্য আয়োজনে অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন করছে অন্তর্বর্তী সরকার এবং আমাদের কারোর কি এই যে বর্ষপূর্তি অনুষ্ঠান মহা ধুমধামে আয়োজন হচ্ছে তার প্রতি মানসিকভাবে কোনো ধরনের অ্যাটাচমেন্ট আছে? হাতে গোনা মুষ্টিমেয় কিছু মানুষ বাদে এই এক বছরে আমরা কি পেয়েছি? অনেক ধরনের হিসাব নিকাশ। শুধু তার মধ্য দিয়ে বলবো, নোবেল বিজয়ী অধ্যাপক তার ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করতে একটা প্রজন্মকে এই এক বছরে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন। আসছে সে বিষয়ে। শোনা যাচ্ছে যে মঙ্গলবার বিকালে তিনি নায়কের বেশে ঘোষণাপত্র পাঠ করবেন এবং সেখানে নাকি আগামী 2026-এর 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের একটি তারিখও ঘোষণা করতে পারেন এবং এই তারিখ ঘোষণার মধ্য দিয়ে আবারও তিনি রীতিমতো 5 মাসের জন্য নিরাপদে থাকবেন। তিনি বলবেন যে আমি তো নির্বাচনের তারিখ ঘোষণা দিয়েই দিয়েছি, কেন 5 মাসের জন্য নিরাপদে থাকবেন? স্পেসিফিক্যালি এই সময়টির কথা বলছি, যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তার 50-60 দিন আগে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। তার আগ পর্যন্ত কোনো রাজনৈতিক দল তো আর কোনো টু শব্দটি উচ্চারণ করতে পারবে না, তারা শুধু নির্বাচন নিয়েই থাকবে। কিন্তু একটা সময় দেখা যাবে যে ডিসেম্বর আসতে না আসতেই এমন কিছু ঘটিয়ে ফেলা হবে, নির্বাচন আর হবে না। আচ্ছা, ধরে নিলাম যে নির্বাচন হলো বা হবে, কারোর কি মনে করার কোনো কারণ আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে কোনো ধরনের নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হতে পারে? তার নিজের হাতে গড়া যে দল বা কিংস পার্টি, এনসিপির প্রতি তার সহমর্মিতা, ভালোবাসা, তার যে উদারতা, তার সবকিছু তো স্পষ্ট। ইভেন আনুষ্ঠানিকভাবে টিআইবি তার প্রতিবেদনে বলছে যে এনসিপি যে কিংস পার্টি সেটি কে না জানে। অথচ 12ই ফেব্রুয়ারি যদি নির্বাচনের কোনো তারিখ ঘোষণা হয় নোবেল বিজয়ের মুখ থেকে, আমরা দেখব আবার বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল হাতে তালিয়া বাজাচ্ছে, তারা সুখ নিদ্রায় দিনরাত কাটাবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের গুণকীর্তনে আবারও মশগুল হয়ে উঠবে, এইভাবে সময় পার করবে। বরং এই তারিখ যদি ঘোষিত হয়, আমার মনে হয় আরও একটা ভয়ঙ্কর গভীর সংকট সৃষ্টির অপেক্ষায় আমাদেরকে বসে থাকতে হবে। তার কারণ ওই যে বলে কেউ যে বিএনপি তো মাঠে থাকবে, কিভাবে নির্বাচন অবাধ নিরপেক্ষ না হয়ে পারে, কিভাবে হবে না হবে ওই দিন মাঠে আরেকটি ব্লাডশেডের অপেক্ষা আমরা থাকবো, আবার নির্বাচন প্রতিহতের ডাকের অপেক্ষা আমরা থাকবো, আবার নির্বাচন বয়কটের ডাকের অপেক্ষায় আমরা থাকবো, রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা নষ্ট হওয়ার মাধ্যমে। জ্বলন্ত একটা নমুনা যে কি করতে চাইছে সরকার। এই যে ঘোষণাপত্র উপস্থাপন করা হবে, সেই ঘোষণাপত্রকে সংবিধানের কোনো না কোনো অংশে জুড়ে দেওয়ার জন্য দাবি জানিয়েছে ছাত্রদের একটি অংশ বা এনসিপি, এবং সেটি হয়তো হবে কোনো না কোনোভাবে। এত বড় একটি বিষয়ে হাতে গোনা 3টি রাজনৈতিক দল বাদে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে নাকি কোনো ধরনের কোনো আলোচনা করা হয়নি, তাদের হাতে খসড়া তুলে দেওয়া হয়নি, কেউ কোনো ধরনের কোনো ব্যাখ্যা বা বিশ্লেষণ করার সুযোগ পায়নি, মতামত দেওয়ার সুযোগ পায়নি। এই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আগামী দিনের পথ চলার রোডম্যাপের নমুনা। আমাদেরকে আপনারা কেউ গত 1 বছরে উল্লেখযোগ্য একটা ভালো কাজের নমুনা দেখান যেটি ডক্টর ইউনূস সরকার করতে পেরেছে। চারিদিকে শুধু ধ্বংসের খেলায় মেতে উঠেছে। বিশেষ করে যেটি বলছিলাম শুরুতে, যে একটা প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে। ছাত্র সমাজের একটি বিশাল অংশকে ব্যবহার করে তিনি তার চেয়ার নিরাপদ রাখতে চেয়েছেন। এই ভদ্রলোক ছাত্রদের দিয়ে রিসেট বাটন প্রেস করিয়েছেন, প্রেস করানোর চেষ্টা করে যাচ্ছেন অনবরত। মুক্তিযুদ্ধকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করার সাহস দেখিয়েছে এনসিপির এই সাবেক ছাত্ররা কিংবা সাবেক সমন্বয়করা শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের আশকারার মাধ্যমে। একটা দিনের জন্য তিনি দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেননি। তিনি নাকি আবার অধ্যাপক, সবাই তাকে স্যার বলে। একটা দিনের জন্য তিনি ছাত্রদেরকে পড়াশোনার কথা বলেননি। অটোপাসের ব্যবস্থা করিয়ে দিয়ে
সেলিব্রেশনের ব্যবস্থা করেছেন এই প্রজন্মকে। তিনি তাদের দিয়ে শেখানোর চেষ্টা করেছেন শুধুমাত্র ব্যবসায়ী হতে আর রাজনীতিবিদ হতে। এখন তারা পড়াশোনা করতে চায় না, সবাই টাকা বানানোর চিন্তায় মশগুল, টাকা বানানোর মেশিন বানানোর চিন্তায় ব্যস্ত। বিপরীতে তিনি কি করেছেন? এই সুযোগগুলো দিয়ে তিনি তার আখের গুছিয়ে নিয়েছেন। কি ধরনের আখের গুছিয়েছেন আমরা এর আগে অনেকবার বলেছি, আপনারা সবাই জানেন। যারা তাকে ক্ষমতায় বসিয়েছে তাদের কোনো অপকর্মের বিরুদ্ধে তিনি কখনো টু শব্দটি উচ্চারণ করেননি। চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি, বরং উৎসাহিত করেছেন, মব ভায়োলেন্সকে উৎসাহিত করেছেন। সেটিকে বলা হয়েছে প্রেশার গ্রুপ হিসেবে। যারা মব ভায়োলেন্স সৃষ্টি করছে তাদেরকে বলা হয়েছে প্রেশার গ্রুপ। তার পারিষদ বর্গের পক্ষ থেকে তার প্রেস সেক্রেটারি সহ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের আশকারায় এনসিপি এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে গত একটা বছর মানুষ যেন পুরোপুরি অবরুদ্ধ অবস্থায় কাটিয়েছে। এবং এই এনসিপির যতটা ভালো কিছু করার কথা ছিল বা তারা করতে পারত, শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের আশকারায় তারা ভুল পথে পরিচালিত হয়েছে। এই সমন্বয়করা কি মনে করেন নিজেকে? বিপ্লব করেছেন, বিপ্লবে কি পরিবর্তন এনেছেন? মানুষ তো সমর্থন দিয়েছিল তাদের আন্দোলনকে, এটা তো সত্য কথা। অপরিসীম ভালোবাসা তাদের প্রতি স্থাপিত হয়েছিল। শেখ হাসিনার বিরুদ্ধে মানুষ যে ক্ষোভে ফুঁসছিল, সেই জায়গা থেকে মানুষ তাদেরকে সমর্থন দিয়ে রাজপথে নেমে এসেছিল। যদি সমর্থন সাধারণ মানুষ না দিত তাহলে তারা অভ্যুত্থানের সৃষ্টি হতো না। কিন্তু সমর্থন দিয়ে তারা পরবর্তীতে বুঝতে পারছে কি গভীর ষড়যন্ত্রের ফাঁদে এই মানুষরা পা দিয়েছেন, কি গভীর ষড়যন্ত্র ছিল এই অভ্যুত্থানের পিছনে। চাঁদাবাজি, দখলবাজি, তদবির বাণিজ্য কি না করেছে ডক্টর ইউনূসের অনুগতরা। এবং শুধুমাত্র আমরা যেটা দেখেছি, এনসিপির নেতারা, এই সাবেক ছাত্র সমন্বয়করা কেবল তাদের ঔদ্ধত্যের প্রকাশ ঘটিয়েছে, চারিদিকে ভয়ের সংস্কৃতি সৃষ্টি করেছে। আমাদের হাজার বছর সংস্কৃতির উপরে আঘাত এসেছে। সংখ্যালঘুরা নিরাপদে থাকতে পারেনি একটা দিনের জন্য গত এক বছর। হ্যাঁ, এটাও সত্য কথা। 5 আগস্টের পরপরই কিছু রাজনৈতিক দল তাদের জন্য অতন্ত্র প্রহরী হয়ে দাঁড়িয়েছিল, ওই পর্যন্তই। তারপর তো আমরা দেখলাম আরো ভয়ঙ্কর অনেক কিছু। প্রতিটি ব্যবসায়ী এখন তটস্থ, কে কখন চালানিতে আসে। এবং যে ব্যবসায়ীরা শেখ হাসিনার জন্য সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত ছিলেন, সেই ব্যবসায়ীরাও 5 আগস্ট যে সরকারি ছুটি ঘোষিত হলো তার সঙ্গে সঙ্গে ব্যবসায়ীদের একটি অংশ তাদের কলকারখানা ছুটি ঘোষণা করলো। এবং এরই মধ্যে তাদেরই শত শত কলকারখানা বন্ধ হয়ে গেছে, দেশি বিদেশি বিনিয়োগে স্থবিরতা নেমেছে, গণমাধ্যম তাদের ভয়ে তটস্থ, সেলফ সেন্সরশিপ আরো ভয়ঙ্কর আকারে জেঁকে বসেছে। এবং গত 54 বছরে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে গণমাধ্যম নিয়ে অনেক কিছু হয়েছে। গণমাধ্যম সরকার বন্ধ করে দিয়েছে বিভিন্ন সময়, কিন্তু একটি বেসরকারি গণমাধ্যম একটি বিশেষ গোষ্ঠীর দ্বারা দখল হয়, এই প্রথম আমরা দেখলাম। জনকণ্ঠ তার উদাহরণ। জনকণ্ঠের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ থাকতে পারে, সেটি ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান। সেটি কেন এনসিপির নেতারা অথবা বিএনপি নেতারা অথবা ডিজিএফআই এর সাবেক কোনো কর্মকর্তা তারা একজোট হয়ে একটি গণমাধ্যম দখল করে নেবে? রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী ছাড়া এনসিপি নেতারা কোথাও মুভ করতে পারে না। জনগণের ভালোবাসা তারা এতটাই পেয়েছে, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, কোস্টগার্ড, নৌবাহিনী এসব সদস্য ছাড়া তারা মুভ করতে পারে না, এমন একটা অবস্থায় তারা পৌঁছেছে। তারা আবার জুলাই ঘোষণা চান, জুলাই ঘোষণাপত্রের জন্য দাবি জানান এবং সেখানে তারা তাদের সোকল্ড বিপ্লব বা অভ্যুত্থানের স্বীকৃতি চান। স্বীকৃতি কেন চান? কিসের ভয়, কিসের ইন্ডিভিডুয়ালিটি নিয়ে তারা নিজেদেরকে সেভ করতে চান? আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো চলছে তার বিরুদ্ধে এনসিপির নেতারা, এই প্রজন্মের এই মানুষেরা একটা টু শব্দ উচ্চারণ করেনি। না করিডোরের বিরুদ্ধে, না বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে, না মার্কিন শুল্ক চুক্তি যে গোপন বিভিন্ন শর্তে সম্পাদন করা হলো
তার বিরুদ্ধে কেন বলেননি? এবং তাদের যারা গুরু আছেন, ফরাসি দার্শনিক, মার্কিন দার্শনিক, বিভিন্ন পর্যায় থেকে ওহী নাজিল হয়, তারাও এসব বিরুদ্ধে কোনো কথা বলেনি। তাদের যে এই দেশের যে ইমিডিয়েট অভিভাবক মিস্টার ফরাদ মাজহার, তিনিও এইসবের বিরুদ্ধে কখনো কোনো কথা বলেননি। অতএব এই একটা বছর কি এক দুঃসহ একটা শ্বাসরুদ্ধকর অবস্থায় মানুষ কাটিয়েছেন, মবের ভয়ে, লুটতরাজ ডাকাতির ভয়ে, ধর্ষণের ভয়ে, তা নিশ্চয়ই আমরা জানি। সেখানে এক বছর পালিত হচ্ছে অভ্যুত্থানের। কোন আশায়, কোন ভালোবাসায়, কি পাওয়ার বিনিময়ে মানুষ এই একটা বছর উদযাপন করবে মহা ধুমধামের সঙ্গে? অবশ্যই কথা সত্য, শেখ হাসিনার পতনটা অনিবার্য ছিল, এখনো বলি, বারবার বলি। কিন্তু পতনের বদলে এই যে মহাভয়ঙ্কর একটা দুঃসহ একটা অপশাসন, মানুষ নিশ্চয়ই সেটি চায়নি। দর্শক, সাজ্জাদ কাদিরের প্রতি নিন, শুভেচ্ছা নেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে। শিরোনামটা এমন হতে পারে যে ভারত আমেরিকাকে আয়নায় নিজের চেহারা দেখতে বললেন, অন্যদিকে রাশিয়াও আমেরিকাকে হুমকি দিয়ে দিলেন। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন যে বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় অভিযোগ, ভারত কেন রাশিয়া থেকে জ্বালানি শক্তি ক্রয় করে, তেল গ্যাস ক্রয় করে কিংবা সমরাস্ত্র ক্রয় করে। এই জন্য দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি বাণিজ্য শুল্ক ধার্য করেছে ভারতের উপর। এবং গতকাল সোমবার ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে ঘোষণা করেছেন যে এই শুল্ক আরো বাড়তে পারে। শক্ত ভারত এতে মোটেই বিচলিত নয়, ভারত পাল্টা জবাব দিয়েছে। আমেরিকাও নিজেদের সাথে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির পাল্টা জবাব দিল এভাবেই ভারত। পাশাপাশি দ্বিচারিতার জন্য, দ্বৈত নীতির জন্য ইউরোপীয় ইউনিয়নকেও তোপ দাগিয়েছে নয়াদিল্লি। সোমবার ভারত সাফ জানিয়ে দিয়েছে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে নয়াদিল্লিকে ইচ্ছাকৃতভাবে আক্রমণ করে যাচ্ছে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন। ভারত যে জাতীয় স্বার্থকে মাথায় রেখে কাজ করে যাবে তা আবারও গতকাল সোমবার স্পষ্ট করে দিল নয়াদিল্লির তরফ থেকে। বিদেশ মন্ত্রণালয়ের তরফ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শুরুর পর বেশিরভাগ সামগ্রী ইউরোপমুখী হয়েছিল, তাই রাশিয়া থেকে তেল কেনা শুরু করে ভারত। শুধু তাই নয়, সেই সময় বিশ্বের জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে আমেরিকায় রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতকে উৎসাহিত করেছিল। আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন যেভাবে লাগাতার ভারতকে আক্রমণ করে যাচ্ছে তা অযৌক্তিক বলেও আখ্যা দিয়েছে নয়াদিল্লি। বিবৃতিতে আরো বলা হয়েছে, 2024 সালে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার সঙ্গে বড়সড় বাণিজ্য করেছিল, যার পরিমাণ ছিল 67.5 বিলিয়ন ইউরো। আবার 2023 সালে বাণিজ্যের পরিমাণ ছিল 17.2 বিলিয়ন ইউরো, যা ভারতের সঙ্গে বাণিজ্যের থেকে অনেক গুণ বেশি। প্রকৃতপক্ষে 2024 সালে ইউরোপের প্রাকৃতিক গ্যাস আমদানির পরিমাণ পৌঁছে গিয়েছে 16.5 লক্ষ টনে, যা 2022 সালের রেকর্ডকেও ছাড়িয়ে গিয়েছে। অন্যদিকে আমেরিকাও তাদের প্রয়োজনে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করে, অর্থাৎ ভারত এটাই বোঝাতে চাইছে যে ভারত শুধু একাই রাশিয়ার সাথে বাণিজ্য করে না, বা রাশিয়ার সঙ্গে বাণিজ্য করে আমেরিকা নিজে, খোদ আমেরিকা নিজে, আর রাশিয়ার সঙ্গে বাণিজ্য করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। আমেরিকা কিভাবে বাণিজ্য করে সেই ব্যাখ্যাও ভারত দিয়েছে। তারা তাদের পারমাণবিক শিল্পের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড কেনে, আবার বৈদ্যুতিক গাড়ি শিল্পের জন্য প্যালাডিয়াম, সার এবং বিভিন্ন রাসায়নিক তারা রাশিয়া থেকে আমদানি করে।
এত কিছু যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র আমদানি করে কিংবা ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে আমদানি করে, এত কিছুর পরেও ভারতকে কেন মার্কিন যুক্তরাষ্ট্র অভিযোগের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, এটি ভারতের একটা বড় প্রশ্ন। প্রসঙ্গত আমি খানিক আগে যেটি বললাম যে সোমবার ভারতের উপর আরো চড়া শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে লেখেন, ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল কিনছে, সেই তেলের বেশিরভাগই তারা খোলা বাজারে বিক্রি করে মুনাফা কামাচ্ছে। রাশিয়ার লাগাতার হামলার জেরে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউক্রেন। বাহ, কি চমৎকার! রাশিয়ার হামলা আর ইউক্রেনের পেছনে তেল দিচ্ছে, ফুয়েল দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, অর্থ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়াকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই যুদ্ধকে সম্বল করে বলছে যে ভারত, তোমরা রাশিয়ার সাথে ব্যবসা করো না, রাশিয়াকে অর্থনৈতিকভাবে ভেঙে দাও। চীন, তোমরা রাশিয়ার সাথে ব্যবসা করো না, রাশিয়াকে অর্থনৈতিকভাবে ভেঙে দাও। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে আরো বলেছেন যে ইউক্রেনের মৃত্যু মিছিলে আদৌ রুশ বন্ধু, রাশিয়ার বন্ধু ভারতের কিছু যায় আসে না। এই কারণেই আমেরিকা ভারতের উপর আরো চড়া শুল্ক আরোপ করবে। ট্রাম্পের এই মন্তব্যের পরই কড়া প্রতিক্রিয়া দিল ভারত। এদিকে খেলা জমেছে আর একদিকে, রাশিয়াও এবার মুখ খুলতে বাধ্য হলো মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। রাশিয়ার বাণিজ্যিক বন্ধু রাষ্ট্রগুলোকে আমেরিকার হুমকি নিয়ে এবার মুখ খুলল মস্কো। রুশ বিদেশ মন্ত্রক জানিয়েছে, নিজেদের আধিপত্য বজায় রাখতে আমেরিকা এক নয়া ঔপনিবেশিকতার নীতিতে চলতে শুরু করেছে। রাশিয়ার দাবি, কোনো শুল্ক যুদ্ধ বা নিষেধাজ্ঞায় মস্কোর সঙ্গে তার ব্যবসায়িক সঙ্গীদের ইতিহাসকে বদলাতে পারবে না। প্রকৃত বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থা সচল রাখতে নিজেদের বন্ধুদের সঙ্গে সহযোগিতা আরো বৃদ্ধি করতে চায় মস্কো। ভারত খেপেছে, রাশিয়া খেপছে, মার্কিন যুক্তরাষ্ট্র আসলে যাবে কোন পথে? আপনারা জানেন, যেটি নিয়ে আমরা আলাপ করছি, যে সম্প্রতি ভারত সহ বিশেষ করে রাশিয়ার সাথে যে সব দেশের ব্যবসা আছে তাদের উপর বাড়তি চাপ প্রয়োগের একটা প্রবণতা দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের। এমনকি এই যে বাংলাদেশ ক্ষুদ্রতম একটি দেশ, অনুন্নত একটি দেশ, বাংলাদেশেরও রাশিয়ার সাথে যাতে ব্যবসা বন্ধ করে সেই চাপ বাংলাদেশের উপরে আছে। আমি এর আগে একাধিকবার এই উদাহরণ দিয়েছি, গম আমরা রাশিয়া থেকে এবং ইউক্রেন থেকে আমাদের গমের যে চাহিদা তার প্রায় 65 to 70% আমরা আমদানি করি। এই আমদানিটা মার্কিন যুক্তরাষ্ট্র ভালো চোখে দেখছে না, আমাদেরকে তাদের কাছে উচ্চ মূল্যে গম কিনতে বাধ্য করেছে। আমরা দুর্বল সরকার, আমরা দুর্বল দেশ, আমাদের এই মুহূর্তে বাংলাদেশে একটি দুর্বল সরকার দায়িত্ব পালন করছে, যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে উচ্চ মূল্যে টনে প্রায় $60 প্লাস দিয়ে গম কিনতে চুক্তিবদ্ধ হয়েছে। কাজেই ভারত শক্তিশালী দেশ, রাশিয়া শক্তিশালী দেশ, তাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র পেরে উঠবে না, পেরে উঠবে আমাদের সাথে। আর আমরাও তেমনটাই। আমরা পৃথিবীতে অনেক উন্নয়নশীল দেশ আছে, দুর্বল দেশ আছে, মেরুদণ্ড নিয়ে চলে, আমরাও মেরুদণ্ড নিয়ে চলেছি কিন্তু দীর্ঘদিন। কিন্তু আজকে বাংলাদেশের ক্ষমতা কাঠামো এমন একটি সরকার আছে যেটি মেরুদণ্ডহীন, যেটি যে কোনো সময় যে কোনো কিছুর সাথে আপোষ করে ফেলতে পারে, দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে হলেও। আমরা তেমনটাই দেখছি, কিন্তু ভারত কিংবা রাশিয়া সেটি করছে না। ভারতের উপর 25% শুল্ক চাপিয়ে দিয়েছে, আপনারা জানেন। সঙ্গে সঙ্গে রুশ ঘনিষ্ঠতার জন্য একটি বাড়তি পেনাল্টি করা হবে বলে উল্লেখ করেছেন ট্রাম্প। সোমবার যখন ডোনাল্ড ট্রাম্প ফের মস্কোর সাথে সম্পর্ক নিয়ে তার নিজস্ব সোশ্যাল মিডিয়ায় এমন উস্কানিমূলক বাড়তি শুল্ক চাপানো হবে এমন কথা বললেন, ঠিক সেই মুহূর্তে রুশ বিদেশ মন্ত্রকের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে নয়াদিল্লি। গ্লোবাল সাউথে রাশিয়ার বন্ধুদের উপর ট্রাম্পের হুমকি প্রসঙ্গে প্রশ্ন করা হয় রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভাকে। জবাবে এই ধরনের হুমকিকে দেশগুলোর সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ বলে ব্যাখ্যা করেছেন জাখারোভা।
এর ফলে দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। বন্ধু রাষ্ট্রগুলির প্রসঙ্গে মন্তব্যের সময় বিশেষ করে আন্তর্জাতিক জোট ব্রিক্সের কথাও উল্লেখ করেন রুশ বিদেশ মন্ত্রকের মুখপাত্র। 10 দেশের এই জোটে রাশিয়া, ভারত ছাড়াও রয়েছে চীন, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা। পরবর্তী সময়ে ইরান, মিশর, ইথিওপিয়া, সংযুক্ত আরব এবং ইন্দোনেশিয়া যুক্ত হয় এই জোটে। রাশিয়ার উপর ডাইরেক্ট ইনডাইরেক্ট মার্কিন নিষেধাজ্ঞার এই হুমকিকে বর্তমান সময়ে এক দুঃখজনক বাস্তব বলে উল্লেখ করেছে মস্কো। যেটি হোক, ওদিকে মস্কো নিজেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে এবং আমাদের এই অঞ্চলের একটি শক্ত মেরুদণ্ড সম্পন্ন দেশ ভারত কিন্তু ছেড়ে কথা বলছে না। এই ছেড়ে কথা না বলা, রাশিয়ার ক্ষুব্ধ প্রতিক্রিয়া কিংবা চীন, ভারত, রাশিয়ার ঐক্য নিয়ে আমি গত 2 দিন যাবতই কথা বলছি, আজকেও কথা বলতে বাধ্য হলাম, কারণ সম্পর্কের রসায়নের নতুন নতুন কেমিক্যালের মিশ্রণ ঘটছে। এই সম্পর্কটা শেষ পর্যন্ত কোন পর্যায়ে যায় এটি দেখবার বিষয়। আমাদের দেখতে হলে অপেক্ষা করতে হবে যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিশেষ করে ভারত, চীন এবং রাশিয়ার সম্পর্কটা কোথায় নিয়ে পৌঁছায়, কোথায় নিয়ে গিয়ে ফেলায়, সেটি দেখবার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।